আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ, অর্ধশত আহত। অন্য কেউ নয়, নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, বলেছে প্রেস উইং। অভিযোগ ছাড়া সাংবাদিক হয়রানি না করার আশ্বাস। অ্যান্টিবায়োটিক কাজ না করায় 2021 সালে দেশে প্রায় 26,000 মানুষের মৃত্যু। গবেষণাকে অশনি সংকেত বলছেন চিকিৎসকরা। এবং অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে 181 রানে পিছিয়ে বাংলাদেশ, 9 উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ 269 রান। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আছেন চৌধুরী ফরিদ। ডেঙ্গুর সবশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি সেখানে যাচ্ছি। ফরিদ, হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের অবস্থা কি এবং আপনি যেখানে আছেন সেখানকার কি অবস্থা? হ্যাঁ, ধন্যবাদ। সারা দেশের মতো চট্টগ্রামও ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বাড়ছে। আপনারা জানেন গতকাল বাংলাদেশের সর্বোচ্চ ডেঙ্গুতে মৃত্যু হয়েছে প্রায় 11 জন। চট্টগ্রামে একটা বলতে চাই, চট্টগ্রামে এই যে গত 24 দিনে চট্টগ্রামে মারা গেছে হলো 15 জন। এছাড়াও গত এই যে 1 বছরের মধ্যে চট্টগ্রামে মারা গেছে প্রায় 39 জন। গতকাল চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতালে 51 জন। আমি এখন জেনারেল হাসপাতালে আছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে চট্টগ্রামের সিভিল সার্জন মহোদয় আছেন। আমি তার কাছ থেকে জানতে চাইবো চট্টগ্রামের ডেঙ্গুর পরিস্থিতি কি এবং উন্নতি কিনা, এবং এছাড়াও তাদের চিকিৎসার ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছেন তারা। ধন্যবাদ সমগ্র দেশবাসীকে। আসলে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত রোগী একটু বাড়তির দিকে ছিল। বর্তমানে আমাদের এখানে গতকালকে 51 জন ভর্তি হয়েছে এবং সারা দেশের মধ্যে আমাদের চট্টগ্রামে 1,838 জন ভর্তি হয়েছে। আমরা আশা করি ডেঙ্গু আমরা কন্ট্রোলে নিয়ে আসতে পারবো। আমাদের মধ্যে এখন এই চট্টগ্রামের যে ঊর্ধ্বগতি হচ্ছে, এটা মূলত হচ্ছে এটা ডেন2 ভ্যারাইটি যেটা আসছে বর্তমানে, সেটা হলো বলা হচ্ছে এটা এক্সপেরি ইন্টারন্যাশনাল এটা একটা গবেষণা চালিয়েছে। সে গবেষণার মধ্যে পাওয়া গেছে সেটা হলো ডেন2 কারণে একটু রোগীর জটিলতা এবং মৃত্যু হার বাড়তেছে। এটাকে কিভাবে রোধ করা যায় বলে মনে করেন? আমরা এখন আমাদের মেয়র মহোদয় আসছেন, নতুন মেয়র মহোদয় আসছেন, আমাদের মাননীয় মেয়র মহোদয় সহ আমরা চট্টগ্রাম সিভিল কার্যালয় এবং আমাদের চট্টগ্রামের মেডিকেল কলেজের সহ সবাই মিলে আমরা সম্মিলিত উদ্যোগ নিচ্ছি। ফরিদ, ধন্যবাদ আপনাকে। রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি বুটেক্সের শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে দুই পক্ষের অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের সমরিতা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। রোববার রাত 10টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। বিকেলে এবং সন্ধ্যায় দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নিয়ে তর্ক বিতর্কে সংঘর্ষ হয়। পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। পরে সেনাবাহিনী ও পুলিশ দুই পক্ষের শিক্ষার্থীদের নিয়ে আলোচনায় বসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। আন্দোলন আমরা করতে পারি। আমরা বিগত সরকারের ফ্যাসিজমের বিরুদ্ধে আন্দোলন বুটেক্স করছে, ওটা আমরা দেখাই দিছি। এখন যদি বলে যে আমরা ছাত্রলীগের ইস্যু করে ওরা যদি এখানে ভিকটিম গেম প্লে করতে চাই, এটা আমরা কখনো মেনে নিব না। পলিটিক্যাল না, হলের মধ্যে হল তো আর পলিটিক্স চলে না। বর্তমান প্রেক্ষাপটে সাধারণ শিক্ষার্থী ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, ওদের উপরে আয়সা ওরা হামলা করছে। রাজধানীর পুরান ঢাকার সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে হামলা ও ভাঙচুর চালিয়েছে আন্দোলনরত বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। গাড়ি, ক্লাসরুম ও অফিসে হামলা হয়েছে। রোববার দিনভর চলে উত্তেজনা।
যাযাবর মিন্টু রিপোর্ট। রাজধানী যাত্রাবাড়ির ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা ও তার আশেপাশের ৩৫টি কলেজের শিক্ষার্থীরা সমন্বিতভাবে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। আমরা দাঁড়াইছিলাম যে আমাদের ক্যাম্পাসের ভেতরে যেন ঢুকতে না পারে, যা হবে বাইরে করুক। ক্যাম্পাসের ভেতরে অনেক মূল্যবান সম্পদ থাকে, এখানে বলে শেষ করা যাবে না, এত মূল্যবান একটা ক্যাম্পাসে থাকে। সেই দিক দিয়ে আমরা চাইছিলাম যে ঢুকতে যেন না পারে। এই যে আমার ইটের ঢেল, এগুলো ইটের ঢেল অসরসর বৃষ্টির পানির মতো ইটের ঢেল আসছে। আমি তারপরে বিচলিত হই নাই যে মারা গেলে তো অন্তত মরা মানুষের উপর দিয়ে তো আর ক্যাম্পাসের ভেতরে যাইতে পারবে না। এইটুকু নিয়ত করছিলাম, যাতে আমি মারা যাই, আমার মারার লাশের উপর দিয়ে তো যাইতে পারবে না। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। গেট ভাঙা ভিতরে ঢুকলো, ঢুইকাই প্রথম স্টার্টিংয়ে হলরুমে ঢুকলো, হলরুমে ঢুকে হলরুমের দরজা মরজা লাইট দিয়া বাইরে ভাঙ্গা চুরা যা পাইছে সামনে, কিচ্ছু বাকি রাখে নাই। আমাদের কলেজের গাড়ি, আমাদের স্টাফের 3টা মোটরসাইকেল, এই 3টা মোটরসাইকেল ভাঙ্গা চুরা ফালাইয়া আরও আসছিল 2 স্টুডেন্টের, কিন্তু এই সাধারণ স্টুডেন্ট ওদের 2টা, এই 5টা মোটরসাইকেল এগুলি ভাঙচুর করে। বৃহস্পতিবার জানি যে গ্যাঞ্জাম হয়েছে। এই গ্যাঞ্জামের পরিপ্রেক্ষিতে আপনার ওনারা ওই দিন আসে নাই। ঠিক আজকে এসে আমাদের কলেজের ক্যাম্পাসে সমস্ত ডিপার্টমেন্ট প্রিন্সিপাল অফিস রুম, 209 নম্বর অফিস রুম, আমাদের স্টুডেন্টের বিভিন্ন ধরনের কাগজপত্রগুলা নিয়ে এসে, ঠিক আছে, এলোমেলো করে আপনার রাস্তার ভিতরে সব ফেলাই দিছে। এ পরিস্থিতিতে কলেজে চলমান অনার্স প্রথম বর্ষের ইয়ার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে। দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা। এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রধান উপদেষ্টা নিজে বা তার কার্যালয়ের পক্ষ থেকে আগামী নির্বাচনের কোনো তারিখ ঘোষণা করা হয়নি। সময় হলে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা। প্রেস উইং আরও জানিয়েছে, কোনো অপরাধের সুনির্দিষ্ট অভিযোগ বা প্রমাণ না থাকলে বিমানবন্দরে কোনো সাংবাদিককে হয়রানি করা হবে না। এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা করা হবে বলেও জানানো হয়েছে। চকর মালিথার রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। শুরুতেই ব্যাটারি চালিত রিকশা চালকদের আন্দোলন নিয়ে কথা বলেন ডেপুটি প্রেস সেক্রেটারি। মহামান্য হাইকোর্ট যে আদেশ দিয়েছে, সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই আদেশের বিরুদ্ধে সরকার সুপ্রিম কোর্টে আপিল করবে। আমরা আশা করি সুপ্রিম কোর্টের কাছ থেকে এই বিষয়ে একটা ইতিবাচক সিদ্ধান্ত পাবো। বিমানবন্দরে সাংবাদিক হয়রানি বিষয়ে প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এটাকে যাতে একটা সুনির্দিষ্ট নীতিমালার মধ্যে থাকে, একটা ট্রান্সপারেন্ট নীতিমালা, যেটা আপনিও জানতে পারবেন, অন্য বাংলাদেশের যে কোনো সিটিজেন এই বিষয়টাই জানতে পারবেন যে উনি যেতে পারছেন না বিকজ ওনার নামে ব্যাংকের থেকে একটা নোটিশ আছে যে যেন ওনাকে বিদেশ গেলে আমাদের সমস্যা হবে। তো এই বিষয়গুলো খুবই স্পষ্ট নীতিমালার মধ্যে আসবে। নির্বাচনের তারিখ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়া হয় সংবাদ সম্মেলনে। এখনো পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে কোনো নির্বাচনের ডেট এখনো পর্যন্ত দেওয়া হয় নাই। নির্বাচনের ডেট, অ্যাকচুয়াল যে ডেটটা, ওটা উনি অ্যানাউন্সমেন্ট করবে এবং ওনার দপ্তর থেকে দেওয়া হবে। তো বাকিগুলা বা বাকি যারা বলেছেন তারা হয়তো নিজেদের মতামত যে হতে পারে, এরকম একটা ইয়ে হতে পারে, বাট এখনো পর্যন্ত কংক্রিট না। সংবাদ সম্মেলনে জানানো হয় রাজধানীর যানজট নিরসনে একটি পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু, তার 4 মাস পেরিয়েছে। তবে অভ্যুত্থান চলার সময় যারা আহত হয়েছেন তারা এখনও জুলাইয়ের ক্ষতকে সঙ্গী করে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। এমনই একজন শিক্ষার্থী শাহিন মিয়া। 19 জুলাই থেকে এক হাতে 100-রও বেশি স্প্রিন্টার নিয়ে এখনও হাসপাতালে থাকা শাহিনের অপেক্ষা আবারও ক্লাসে ফেরার। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে লায়লা নওশিনের রিপোর্ট। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মোহাম্মদ শাহিন মিয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় হত্যাকাণ্ডের প্রতিবাদে নেমেছিলেন রাজপথে। 19 জুলাই মোহাম্মদপুর 7 মসজিদ এলাকায় পুলিশের বন্দুক থেকে ছোড়া স্প্রিন্টারে ক্ষতবিক্ষত হন। শুক্রবারের নামাজ, তারপরে নামাজ পড়ে বের হয়ে আমি আন্দোলনে গিয়েছিলাম। তখন পুলিশের মুখোমুখি হয়ে যায়। তখন ওনারা আমাকে বলে যে দৌড় দে বলেই আমার পিছন দিয়ে গুলি করে দিছে। তখন আমার হাত সাথে সাথে এইভাবে হয়েছে, স্প্রিং যেভাবে একটা কারেন্টের শর্ট খায় না,
এভাবে হয়ে গেছে, একবারে সবগুলোর খুবই বাজে অবস্থা হয়ে গেছে। তখন আমার মাথা ঘোরাচ্ছিল, তখন আমি দৌড় দিয়ে মানে মানুষের যেখানে মানুষ আছে সেখানে যাই, মানে পুলিশের দৌড়ানিতে তো মানুষ সবগুলো দৌড়ে পিছনে চলে গেছে, তখন আমি সামনে ছিলাম, গুলি খেয়েছি, তারপরে আমি দৌড়ে আবার মানুষের কাছে যাই। 100-এরও বেশি স্প্রিন্টার গাথা হাত নিয়ে অনিশ্চিত জীবনের লড়াইয়ে 20 বছরের শাহিন। আর স্প্রিন্টার হচ্ছে যদি বের করতে যায় আমার পুরো হাত নষ্ট হয়ে যাবে, মানে এই হাত মানে যতটুকু ভালো আছে সেটাও থাকবে না, মানে আমার তো এখন তো আমি হাতটা দেখাতে পারছি যে আমার হাত আছে, তখন আমি হাতটাও দেখাতে পারবো না, হাতটা কেটে ফেলতে হবে। শরীরে অসংখ্য স্প্রিন্টার নিয়ে শাহিনের এই লড়াইয়ের শেষ কোথায় প্রশ্ন ছিল দায়িত্বরত চিকিৎসকের কাছে। বড় জিনিস বুলেট ইন্ডিভিজুয়াল আইটেম ক্যান রিমুভ, এটা তো কয়েক হাজার পিলেট ছোট্ট ছোট্ট, আপনি যদি এটা দিতে দেন তাহলে পুরো সেগমেন্ট ধরে পুরোটা ফেলে দিতে হবে। সে এখনো চাচ্ছে যে সে হাত রাখতে চায় আর কি, আমরা চিকিৎসা দিব, কোনো সমস্যা নেই, আমরা ট্রাই করবো, এর ভিতরে হয়তো এমন হতে বাঁচিয়ে ফেলতে পারি। দেশকে দূষিত রাজনৈতিক কবল থেকে মুক্ত করতে ছাত্র জনতার যে আত্মত্যাগ তা যেন বৃথা না যায়, এই প্রার্থনা জুলাই অভ্যুত্থানে আহতদের। ফেরার ইচ্ছা আছে তো আমার, আমি তো ফেরার জন্যই তো বলতেছি যে আমার এই হাত যদি না হয় আমি এই হাত দিয়ে প্র্যাকটিস করে হলেও আমি ক্লাসে ফিরবো। লাইলা নওশিন, চ্যানেল আই, ঢাকা। বিভিন্ন রোগের সুস্থতায় ব্যবহার করা অ্যান্টিবায়োটিক কাজ না করায় 2021 সালে দেশে প্রায় 26,000 মানুষের মৃত্যু হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের গবেষণার এই ফলাফলকে অশনি সংকেত বলছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, অবাধে অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ না করলে সাধারণ সর্দি জ্বর ও ইনফেকশনে বাড়বে মৃত্যু, যা করোনার চেয়েও ভয়াবহ হবে। জান্নাতুল বাকিয়া কিকার রিপোর্ট। দেশে অ্যান্টিবায়োটিকের এতটাই অবাধ ব্যবহার হয়েছে যে আগের মতো যে কোনো রোগে বেশিরভাগ অ্যান্টিবায়োটিকই কাজ করছে না। সাধারণ সর্দি জ্বর থেকে শুরু করে টাইফয়েড, নিউমোনিয়ার মতো বিভিন্ন রোগে প্রথম ও দ্বিতীয় প্রজন্মের অ্যান্টিবায়োটিক কাজ না করায় দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন আক্রান্তরা। বারবার অ্যান্টিবায়োটিক দিয়ে রোগ সারাতে গিয়ে ওইসব অ্যান্টিবায়োটিক এখন ওষুধ প্রতিরোধী হয়ে পড়েছে। ল্যান্সেটের যে আমাদের পেপারটা, সেখানে আমরা একটা এস্টিমেট করেছি, ম্যাথমেটিক্যাল মডেলিং করে দেখা গিয়েছে যে 2021 সালে আমাদের দেশে সম্ভবত প্রতি লক্ষে 150 জন AMR রিলেটেড কারণে মারা গিয়েছেন। জরুরি অস্ত্রোপচার ও আইসিইউতে থাকা জটিল রোগীদের প্রাণ বাঁচাতে যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় তা সাধারণ রোগীরাও যত্রতত্র ব্যবহার করছে। এ কারণে সংকটাপন্ন রোগীর ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিকগুলো কাজ করছে না। এই অ্যান্টিবায়োটিকগুলো থার্ড লাইন আমরা যেটা বলি বা রিজার্ভ গ্রুপ বলি, এরা বেশিরভাগই হলো ইনজেকশনের মাধ্যমে নিতে হয়। তার মানে পেশেন্টকে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে, ডোজ শেষ করার জন্য তাকে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হচ্ছে, এবং এগুলো অসম্ভব এক্সপেন্সিভ ওষুধ। চিকিৎসকরা বলছেন, এই বাস্তবতায় রোগীদের বড় ধরনের অস্ত্রোপচারের আগে প্রাণ সুরক্ষায় প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক কাজ করবে কিনা সেটা তাদের ভাবতে হচ্ছে। এভাবে এখন সাধারণ সর্দি জ্বর, টাইফয়েড, রক্তে ইনফেকশনজনিত রোগে অ্যান্টিবায়োটিক কাজ না করায় বাড়ছে মৃত্যু ঝুঁকি। চিকিৎসকরা বলছেন, এভাবে চলতে থাকলে জীবাণু প্রতিরোধে কোনো ওষুধই কাজ করবে না। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। নির্বাচনী গণরায় চুরি, বেআইনি গ্রেপ্তার এবং সংবিধানের 26তম সংশোধনীর প্রতিবাদে 144 ধারা ভেঙে রাজধানী ইসলামাবাদের আশেপাশের এলাকায় পৌঁছেছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই এর লাখো কর্মী ও সমর্থক। 13 নভেম্বর ইমরান খানের চূড়ান্ত ডাক কর্মসূচিতে সাড়া দিয়ে সারা দেশ থেকে রোববার ইসলামাবাদের আশেপাশে জড়ো হয়েছেন তারা। তাদের আটকাতে রাজধানীর প্রবেশ মুখে কন্টেইনার দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। এদিকে পিটিআই এর কর্মসূচিকে অবৈধ ঘোষণা করেছে ইসলামাবাদ হাইকোর্ট। এমনকি ফেডারেল সরকার ইসলামাবাদে আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন কর্মী সমর্থকরা। পিটিআই এর অভিযোগ, প্রায় 300 কর্মীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে মোবাইল এবং ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। ময়মনসিংহে ধান গবেষণা ইনস্টিটিউটের ব্রি ধান 103 জাতের রোপা আমন চাষ করে কম খরচে আগাম ও ভালো ফলন পেয়েছেন কৃষক। জেলায় 450 হেক্টর জমিতে এ জাতের ধান চাষ হয়েছে।
এছাড়াও কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে স্বল্প খরচে ধান কাটতে পেরে সাশ্রয়ী হচ্ছেন কৃষক। ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ময়মনসিংহ অঞ্চলের ব্রি 103 জাতের রোপা আমন চাষ কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। সদর উপজেলাতে এবছর 40 হেক্টর জমিতে ব্রি 103 জাতের ধান আবাদ হয়েছে। মোটামুটি ফলন ভালোই। 130 দিনে যে বীজ ফালানোর থেকে লইয়া আজকে কাটা পর্যন্ত মিশিংয়ে কাটছে, বেশ মিশিং কাটতে আমরা খুশি, তার কারণ শ্রমিক কম লাগতেছে। এবছর প্রথম মেশিন দিয়ে ধান কাটছি। আমনের ধান ডিপকলের অনেক খরচ, আমনের ডা কম খরচ, আমরা ধান পাই অনেক আনন্দ। একর প্রতি মাত্র 5,000 টাকায় মেশিনের মাধ্যমে ধান কাটায় সাশ্রয়ী হচ্ছেন কৃষক। অনেক কম খরচ হয় এবং অনেক পরিশ্রমের থেকে বাঁচে আর কি মানুষ, কৃষকরা। ধরেন যে এই যে ধান কাটা এই যে এখানে রেখে দিছি, কোনো উড়ানি জারানি কোনো কিছু লাগে না। এই যে খড় রোদ্রে শুকিয়ে যাইতেছে, বোঝা বাইন্দা বাইতে নেবো, কোনো টেনশন নাই। কৃষি সম্প্রসারণের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান সরজমিনে মাঠ পরিদর্শন করে কৃষকদের সন্তুষ্টি ও বৃধান 103 জাতের রোপা আমন সম্প্রসারণের কথা জানান। আমরা বিশ্বাস করি যদি আমরা এই উন্নত ফসলের বীজটা যেটা আছে সেটাকে যদি আমরা প্রচার করে কৃষকদের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে পারি, তারা যদি সেগুলো ভালো করে বুঝে এই জাতটাকে সামনে নিয়ে আসে, তাহলে আমন ধানে কিন্তু আমরা একটা বাম্পার ফসল প্রতি বছরই পাবো। আমাদের যেই শস্যের যে ঘাটতি আমরা মনে করছি সেটা কিন্তু অনেকাংশে লাঘব হবে। সারা দেশে ব্রি 103 জাতের রোপা আমন চাষ সম্প্রসারণ করা হলে কৃষক যেমন লাভবান হবেন, পাশাপাশি আমনের উৎপাদনও বৃদ্ধি পাবে বলছেন সংশ্লিষ্টরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পরিবেশ প্রতিবেশের উন্নয়নে চাঁদপুর শহরের রক্ষা কবচ এসবি খালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। জাতীয় যুব দিবসের কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন স্বেচ্ছাসেবীরা। স্বস্তি প্রকাশ করে শহরবাসী জানিয়েছেন, এমন উদ্যোগ নির্মল বায়ু প্রবাহ বাড়ানোর পাশাপাশি মশা মাছির উপদ্রব থেকে শহর রক্ষা করবে। মোর্শেদ আলমের ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। চাঁদপুর শহরের ভেতর দিয়ে বয়ে চলেছে প্রায় 3 কিলোমিটার এসবি খাল। একসময় স্বচ্ছ পানিতে এই খাল দিয়ে চলত পালতোলা নৌকা। বর্ষা মৌসুমে শহর এবং এর আশপাশ ও নিম্নাঞ্চলের পানি অপসারণ হতো এই খাল দিয়েই। তবে দখল আর দূষণে এখন খালটির অস্তিত্ব হুমকির মুখে। খালে পানি প্রবাহ ফেরাতে উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। চাঁদপুরের শিক্ষিত বা সুশীল সমাজের ছাত্ররা যারা আছে, আমরা সবাই মিলে এই সংগঠনটা ক্রিয়েট করেছি। এর মূল লক্ষ্য হচ্ছে আমাদের চাঁদপুর সরকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা এখানে এই খাল খনন পরিষ্কার করার পরে যদি কোনো জায়গায় আমাদের দেখি খাল দখল হয়েছে, এই রিপোর্টটা আমরা স্যারকে দেব, স্যার এটা নিয়ে ব্যবস্থা নেবে। আমরা সারা চাঁদপুর জেলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং বৃক্ষরোপণে আমরা অংশগ্রহণ করব। মানে পুরো চাঁদপুর জেলাটাকে আমরা সাজিয়ে গুছিয়ে দিতে চাই। যে সমস্ত স্থানে ভরাট হয়ে গেছে সেই স্থানগুলো খনন করে পুনরায় খালের সার্বিক গতিমান রাখার জন্য চেষ্টা করব। এখন পরিষ্কার করছে, তাদের কোনো সমস্যা হলে আমরা তাদেরকে ফার্স্ট এডার দিব, আমরা তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিব। প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য আজকে আমরা আসছি। প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় চাঁদপুরের সব খালে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। এই খালটা এখান থেকে শুরু করে আমাদের মেঘনা ডাকাতিয়া নদীতে যেখানে খালটা গিয়ে পতিত হয়েছে, নেমেছে, সেই পর্যন্তই আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা করব। খালটাতে যে অংশটা আসলে অবৈধ দখল হয়েছে সেটা হয়তো আমরা স্কেচ ম্যাপ করব এবং প্রয়োজনীয়তা নিরিখে সেটাও আমরা উচ্ছেদ করব। আমাদের পরিকল্পনা আছে পুরো খালটিকেই, অর্থাৎ সেটি যে ডাকাতি নদীতে গিয়ে পড়েছে, ওই পতিত হওয়ার পূর্ব পর্যন্ত যত ময়লা আছে সেটি আমরা এই 15 দিনে চেষ্টা করব সকলকে সাথে নিয়ে পরিষ্কার করার। কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন, রেড ক্রিসেন্ট সোসাইটি, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন, পৌরসভার পরিচ্ছন্ন কর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীরাও যোগ দেন। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, সবশেষে সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ, অর্ধশত আহত। অন্য কেউ নয়, নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, বলেছে প্রেস উইং। অভিযোগ ছাড়া সাংবাদিক হয়রানি না করার আশ্বাস।
অ্যান্টিবায়োটিক কাজ না করায় 2021 সালে দেশে প্রায় 26,000 মানুষের মৃত্যু। গবেষণাকে অশনি সংকেত বলছেন চিকিৎসকরা। এবং অ্যান্টিগা টেস্টের তৃতীয় দিন শেষে 181 রানে পিছিয়ে বাংলাদেশ, 9 উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ 269 রান। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।